নমস্কার বন্ধুরা। আজকে যারা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন রোগে ভুগছেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এলাম। আর যারা চাইছেন যে তাদের যেন হাইপারটেনশন রোগ অর্থাৎ হাই প্রেশারের রোগ যাতে না হয়ে যায়, কি করতে হবে তাদেরকে, সেই তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেব। তাহলে আমি প্রথমেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। আপনারা কি জানেন হাইপার টেনশন রোগ তাদের হয়ে গেছে, কিন্তু 100 জনের মধ্যে 46 জন প্রাপ্তবয়স্ক মানুষ তারা বুঝতেই পারেন না যে তাদের ভেতরে ভেতরে এই রোগটা কিন্তু হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন একটা বিরাট বড় পপুলেশন। এখন আমরা আপনাদেরকে যেটা বলবো, কোন কোন ব্যক্তিরা এই জাতীয় হাইপার টেনশন বা প্রেশারের, তাদের প্রেশারটা বেড়ে যায়, কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকলে। প্রথমেই আমরা যেটা বলবো যে যত আপনার বয়স বাড়বে তত কিন্তু সেটাই একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মূলত যাদের বয়স 65 বছর বা তার বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। 2 নম্বর যেটা বলবো যে জেনেটিক, অর্থাৎ যদি কারো ফ্যামিলিতে এরকম হাইপার টেনশন বা হাই প্রেশারের রোগ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনারও হতে পারে। নেক্সট যেটা আমরা বলবো যে খাওয়া দাওয়া, যদি আপনারা প্রচুর উল্টোপাল্টা খাবার দাবার খেতে শুরু করেন, যেমন ধরুন ফাইবার আপনারা রাখছেন না, প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আপনারা খেয়ে নিচ্ছেন, তেল মশলা এগুলো দেওয়া খাবার দাবার প্রচুর খাচ্ছেন, তাহলে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। নেক্সট যেটা বলবো যে আপনাদের লাইফস্টাইল, ধরুন আপনারা যে কাজকর্ম করছেন, এক জায়গায় বসে কন্টিনিউ আপনারা কাজকর্ম করে যাচ্ছেন, আপনারা হাঁটাচলা করছেন না, এক্সারসাইজ করছেন না, তাহলেও কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যাদের ক্ষেত্রে অন্যান্য কিছু রোগ রয়েছে, যেমন ধরুন ডায়াবেটিসের রোগ অর্থাৎ সুগারের রোগ, কিডনির বিভিন্ন রকমের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বেশ কিছু রিস্ক ফ্যাক্টর সেগুলো আমরা বললাম, তার মধ্যে কিছু আছে যেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন এই খাওয়া দাওয়া বললাম, এক্সারসাইজের কথাটা আমরা বললাম, যারা বিড়ি সিগারেট খাচ্ছেন তারা বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবেন, যারা অ্যালকোহল খান বা মদ খান তারা পারলে মদ খাওয়াটা কমিয়ে দিন। এগুলো আপনার হাতের মধ্যে আছে। আর কিছু কিছু জিনিস যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, যেমন ধরুন আপনার বয়স, সেটা তো আস্তে আস্তে করে বাড়তেই থাকবে। জেনেটিক ফ্যাক্টর যদি আপনাদের ফ্যামিলিতে থাকে, যদি আপনি অলরেডি সুগারের রোগে আক্রান্ত থাকেন, অলরেডি আপনার কিডনির রোগে আক্রান্ত থাকেন, তো সেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যদি আমি যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলো পরিবর্তন করতে পারেন, যে ফ্যাক্টরগুলো, তাহলে কিন্তু আপনার অনেকাংশে এই প্রেশারের রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনাদেরকে বলে রাখি যে এই হাইপার টেনশন বা হাই প্রেশারের রোগ আমরা কখন বলি, যখন আপনাদের এই প্রেশারটা সিস্টোলিক যেটা সেটা 140 বা তার বেশি, এবং অথবা ডায়াস্টোলিক 90 অথবা বেশি। দেখবেন আপনারা যখন প্রেশারটা মাপেন দেখবেন দুটো রিডিং আসে। প্রথম যে বেশি রিডিংটা পান ওটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার, আর দ্বিতীয় যে রিডিংটা পান সেটা দেখবেন একটু কমের দিকে, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক। তো আপনাদেরকে হাই প্রেশার হয়েছে বা হাইপার টেনশন হয়েছে আমরা তখনই বলবো যদি সিস্টোলিকটা 140 বা তার বেশি হয়, এবং অথবা ডায়াস্টোলিকটা 90 বা তার বেশি হয়। এখন এই যে প্রেশারটা যে আমি বললাম যে ভেতরে ভেতরে বেড়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝবেন কি করে? আপনাদেরকে জানিয়ে রাখি, বেশিরভাগ মানুষই যখন তাদের প্রেশারটা ভেতরে ভেতরে বাড়ে তখন না বাইরে থেকে বুঝতে পারেন না, কারণ সেরকমের কোনো লক্ষণ প্রকাশ পায় না। যখন প্রেশারটা অনেকটা বেড়ে যায় তখন তাদের মূলত মাথা যন্ত্রণা শুরু হয় এবং দেখা যায় তারা আবছা আবছা দেখছে, এইরকমই লক্ষণ প্রকাশ পায়। আর যখন প্রেশারটা অনেকটাই বেড়ে যায়, যেমন ধরুন 180, 120, 180/120 বা তার বেশি হয়ে যায়, তখন কিন্তু অনেকগুলোই লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো মূলত মারাত্মক ধরনের মাথা যন্ত্রণা করা, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, হঠাৎ করে আপনি দেখবেন ফেন্ট হয়ে গেল, হঠাৎ করে আপনার কেমন যেন দুর্বল হয়ে গেল এবং আপনি শুয়ে পড়লেন,
চোখটা যেন মনে হবে অন্ধকার হয়ে আসছে, অর্থাৎ হঠাৎ করে আপনারা আবছা দেখবেন। কারো কারো ক্ষেত্রে জানেন তো, নাক দিয়ে রক্ত বেরোয়। হ্যাঁ, অনেকাংশে আমরা অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে দেখেছি যে তারা নিয়ে এসছেন যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, যেটাকে আমরা ইংরেজির ভাষায়, মেডিকেলের ভাষায় বলি এপিস্ট্যাক্সিস, সেটা নিয়ে এসছেন। প্রেশার মেপে দেখা গেল প্রেশারটা অনেকটা বেশি হয়ে গেছে। তো এই রকম অনেক মানুষের কিন্তু পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথাটা ঝিমঝিম করছে। কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে দেখা গেল যে আমি বললাম যে যাদের ক্ষেত্রে সুগারের রোগ হচ্ছে, যাদের ক্ষেত্রে কিডনির রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাদের ক্ষেত্রে ওবিসিটি মানে ওজনটা অনেকটা বেড়ে যাচ্ছে, ওজনটা নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই দেখবেন আছে ওজনটা অনেক বেড়ে গেছে, আপনারা দেখা গেল অন্য কোনো কারণে চেম্বারে এসেছিলেন দেখাতে, প্রেশারটা মেপে দেখা গেল যে তার প্রেশারটা অনেকটা বেশি। তো এই ওবেসিটি বা ওজনটা অনেকটা বেড়ে যাওয়া, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমরা আপনাদেরকে বলবো, যদি দেখা যায় যে আপনার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বমি বমি ভাব হচ্ছে, হঠাৎ করে মাথাটা আপনাদের ঘুরে গেল, যদি দেখা যায় যে আপনার বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কোনো কারণে, যেটা আমরা বললাম এপিস্ট্যাক্সিস, কোনো কারণে দেখা গেল আপনারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ব্লাড প্রেশারটা চেক করতে হবে। এখন জানেন তো, যাদের ক্ষেত্রে প্রেশারটা ভেতরে ভেতরে অল্প অল্প করে বেরোচ্ছে, মানে ধরুন যাদের ক্ষেত্রে সবে মাত্র 140টা ক্রস করেছে সিস্টোলিক, তাদের ক্ষেত্রে যেহেতু মানে আপনি বাইরে তেমন লক্ষণ প্রকাশ পাবে না, তাদের ক্ষেত্রে একমাত্র উপায় সেটা কিন্তু ব্লাড প্রেশারটা মাপতে হবে। আপনাদের প্রেশারটা মাপতে হবে, তবেই কিন্তু একমাত্র এটা বোঝা যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা যখনই চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই কিন্তু একবার ব্লাড প্রেশারটা মেপে নেবেন। এবার আমরা আপনাদেরকে বলবো যে কী কী ইন্টারভেনশন করলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। সেগুলো যদিও কিছু ফ্যাক্টর আমরা আলোচনা করেছি, তাও আমরা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। একটা তো আমরা বললাম যে আপনাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন 30 মিনিট আপনারা হাঁটাচলা করবেন, এক্সারসাইজ করবেন। প্রত্যেক সপ্তাহে আপনারা ন্যূনতম 150 মিনিট বা তার বেশি হাঁটাচলা করবেন, এক্সারসাইজ করবেন। আপনাদেরকে প্রত্যেক দিন নুন কিন্তু একটু কম খেতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন সোডিয়াম ইনটেক সেটা কিন্তু 2 গ্রামের নিচে আপনাদেরকে রাখতে হবে। আর যদি আপনারা পারেন 1.5 গ্রাম অর্থাৎ 1.5 গ্রামের নিচে রাখতে, তাহলে তো খুবই ভালো হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেক দিন মানে 24 ঘন্টায় আপনারা চেষ্টা করবেন 1 চামচের কম, মানে 1 চা চামচের কম নুন খাওয়ার জন্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যাদের ক্ষেত্রে ওজন অনেকটা বেড়ে যাচ্ছে, তারা চেষ্টা করুন একটা রেজিম ফলো করে আস্তে আস্তে করে ওজনটা কমানোর জন্য একটা হেলদি রেঞ্জে আপনাদেরকে কিন্তু ওজনটা রাখতে হবে। যারা অনেকক্ষণ ধরে বসে বসে কাজকর্ম করেন, অনেকেই আছেন দেখবেন কম্পিউটারে কাজকর্ম করেন বা অফিসিয়ালি বেশ কিছু কাজকর্ম করেন অফিসিয়াল, তো তারা বসেই থাকেন সারাদিন ধরে, সেটা কিন্তু করলে হবে না। আপনাকে যখনই দেখবেন যে অনেকক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, মাঝে মধ্যেই আপনি কিছুক্ষণ ব্রেক নিয়ে ঘুরে আসবেন, না হলেই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। এরপর হচ্ছে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়াটা আপনাদেরকে কিন্তু যেরকম করে খাচ্ছেন সেটা একটু চেঞ্জ করতে হবে। আপনাদের প্রত্যেক দিন খাবারে কিছু না কিছু ফল এবং শাকসবজি রাখবেন, স্যাচুরেটেড ফ্যাট খাবেন না। আপনাদেরকে যেটা করতে হবে যে সল্টেড মানে সল্ট অ্যাড করা কোনো খাবার সেগুলো কিন্তু আপনারা বন্ধ রাখুন, সল্টেড খাবার খাবেন না। অ্যাডেড সুগার দেওয়া এমন কোনো খাবার দাবার আপনারা খাবেন না। তো এইগুলো আপনাদেরকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। যারা বিড়ি সিগারেট খাচ্ছেন তারা বিড়ি সিগারেট খাওয়াটা চেষ্টা করে বন্ধ করে দিন। যারা অতিরিক্ত মদ খাচ্ছেন তারা মদ খাওয়াটা কমিয়ে দিন বা বন্ধ করে দিন। যাদের ক্ষেত্রে সুগারের রোগ রয়েছে, যাদের ক্ষেত্রে কিডনির রোগ রয়েছে, তারা কিন্তু চিকিৎসককে দেখিয়ে ওষুধপত্র খেয়ে ওই রোগগুলোকে আপনাদেরকে কিন্তু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এখন যারা ধরুন ওষুধপত্র খাচ্ছেন প্রেশারের জন্য, যাদের ওষুধ অলরেডি শুরু হয়ে গেছে, যারা এই বিভিন্ন ইন্টারভেনশন করছেন, তাদের ক্ষেত্রে যে টার্গেটটা রাখতে হবে সেটা কিন্তু 140/90-এর নিচে রাখতে হবে আপনাদের প্রেশার। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের ক্ষেত্রে ধরুন অলরেডি ডায়াবেটিস রোগ আছে,
যাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে বা আগে হয়েছে, যাদের ক্ষেত্রে কিডনির রোগ আছে বা কিডনির রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, রিস্ক ফ্যাক্টর রয়েছে, তারা চেষ্টা করবেন যে ব্লাড প্রেশারটা 130/80 কম রাখতে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবার আমরা আপনাদেরকে বলবো যে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ যদি মাত্রাতিরিক্ত ব্লাড প্রেশার এরকম আপনার বাড়তেই থাকে এবং আপনি কোনো ইন্টারভেনশন না করেন, মানে ওষুধ এবং অন্যান্য যেগুলো আমরা বললাম, যেগুলো যদি আপনি ইন্টারভেনশন না করেন, তাহলে আস্তে আস্তে করে আপনার বিভিন্ন রকমের সমস্যা শুরু হবে বন্ধুরা। যেমন হচ্ছে ধরুন হৃৎপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা, স্ট্রোক এই সমস্যা, কিডনির বিভিন্ন রকমের সমস্যা এবং অন্যান্য যেগুলো আমরা বিভিন্ন সমস্যার কথা আপনাদেরকে বললাম, সেই মানে কার্ডিওভাস্কুলার বিভিন্ন রকমের সমস্যা, এই জাতীয় সমস্যা লেগে যাবে এবং আপনি বেশি পরিমাণে সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন। কাজেই আপনারা প্রেশারটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকটাই অন্যান্য রোগভোগ থেকেও আপনারা সুরক্ষিত থাকবেন। নমস্কার বন্ধুরা।